কার্ডটা কিরকম হয়েছে দেখতো। ফেলুদা ওর মানি ব্যাগের ভেতর থেকে সরাত করে একটা ভিজিটিং কার্ড বার করে আমায় দেখতে দিল। দেখি তাতে ছাপার অক্ষরে লেখা রয়েছে প্রদোষ সি মিটার, প্রাইভেট ইনভেস্টিগেটর। বুঝতে পারলাম ফেলুদা এবার তার গোয়েন্দাগির ব্যাপারটা বেশ ফলাও করে জাহির করছে। আর তা করবে নাই বা কেন? বাদশাহী আংটির শয়তানকে ফেলুদা যেভাবে শায়েস্তা করেছিল, সেই কথাও ইচ্ছে করলে সকলকে বুক ফুলিয়ে বলে বলে বেড়াতে পারতো। বাদশাহী আংটির শয়তানকে ফেলুদা যেভাবে শায়েস্তা করেছিল, সে কথা ও ইচ্ছে করলে সকলকে বুক ফুলিয়ে বলে বেড়াতে পারতো। তার বদলে ও শুধু একটা ভিজিটিং কার্ড ছাপিয়েছে, এই তো। ফেলুদার নাম আপনা থেকে বেশ রটে গিয়েছিল। আমি জানি ও এর মধ্যে দু তিনটে রহস্যের ব্যাপারে গোয়েন্দাগির অফার পেয়েছে, কিন্তু কোনোটাই ওর মনের মতো হয়নি বলে না করে দিয়েছে। কার্ডটা ব্যাগের মধ্যে পুরে রেখে পা দুটো টেবিলের উপর তুলে লম্বা করে ছড়িয়ে ফেলুদা বলল, বড়দিনের ছুটিতে কিছু মাথা খাটানোর প্রয়োজন হবে বলে মনে হচ্ছে। আমি বললাম, নতুন কোনো রহস্য বুঝি? ফেলুদার কথাটা শুনে ভীষণ এক্সাইটেড লাগছিল, কিন্তু বাইরে সেটা একদম দেখালাম না। ফেলুদা তার প্যান্টের পাশের পকেট থেকে একটা ছোট্ট কৌটা বার করে তার থেকে খানিকটা মাদ্রাজি সুপুরি নিয়ে মুখে পুরে দিয়ে বলল, তোর খুব উত্তেজিত লাগছে বলে মনে হচ্ছে। সে কি? ফেলুদা বুঝলো কি করে? ফেলুদা নিজেই আমার প্রশ্নের জবাব দিয়ে দিল। কি করে বুঝলাম ভাবছিস? মানুষ তার মনের ভাব যতই গোপন করার চেষ্টা করুক না কেন, তার বাইরের ছোটখাটো হাব ভাব থেকেই সেটা ধরা পড়ে যায়। কথাটা যখন তোকে বললাম, ঠিক সে সময়টা তোর একটা হাই আসছিল, কিন্তু কথাটা শুনে মুখটা খানিকটা খুলেই বন্ধ হয়ে গেল। তুই যদি আমার কথায় উত্তেজিত না হতিস, তাহলে কিন্তু যথারীতি হাইটা তুলতিস, মাঝপথে থেমে যেতিস না। ফেলুদার এই ব্যাপারগুলো সত্যিই আমাকে অবাক করে দিত। ও বলতো, পর্যবেক্ষণ ক্ষমতা না থাকলে ডিটেকটিভ হওয়ার কোনো মানে হয় না। এ ব্যাপারে যা খাঁটি কথা বলার সব শার্লক হোমস বলে গেছে। আমাদের কাজ শুধু তাকে ফলো করা। আমি বললাম, কি কাজে তোমাকে মাথা ঘামাতে হবে বললে না? ফেলুদা বলল, কৈলাস চৌধুরীর নাম শুনেছিস? শ্যামপুকুরের কৈলাস চৌধুরী। আমি বললাম, না, শুনিনি। কত বিখ্যাত লোক আছে কলকাতা শহরে, তাদের কজনের নামই বা আমি শুনেছি। আর আমার তো সবে মাত্র 15 বছর বয়স। ফেলুদা একটা সিগারেট ধরিয়ে বলল, এরা রাজশাহীতে বড় জমিদার ছিল, কলকাতায় বাড়ি ছিল, পাকিস্তান হবার পর এখানে চলে আসে। কৈলাসবাবুর পেশা হচ্ছে ওকালতি। তাছাড়া শিকারী হিসেবে নামডাক আছে, দুখানা শিকারের বই লিখেছেন। এই কিছুদিন আগে জলদাপাড়া রিজার্ভ ফরেস্টে একটা হাতি পাগল হয়ে গিয়ে উৎপাত আরম্ভ করেছিল। উনি গিয়ে সেটাকে মেরে এলেন। কাগজে নামটাম বেরিয়েছিল। কিন্তু তোমার মাথা খাটাতে হচ্ছে কেন? ভদ্রলোকের জীবনে কোনো রহস্য আছে কি? ফেলুদা জবাব না দিয়ে তার কোটের বুক পকেট থেকে একটা চিঠি বার করে আমাকে দিল। পড়ে দেখ। আমি চিঠির ভাঁজ খুলে পড়ে দেখলাম। তাতে এই লেখা ছিল, শ্রী প্রদোষচন্দ্র মিত্র সমীপেশু, অভিনয় নিবেদন। অমৃতবাজার পত্রিকায় আপনার বিজ্ঞাপন দেখিয়া আপনাকে এই পত্র দেওয়া স্থির করিলাম। আপনি উপরোক্ত ঠিকানায় আসিয়া আমার সহিত সাক্ষাৎ করিলে বাধিত হইব, কারণ সাক্ষাতে বলিব আমি এক্সপ্রেস ডেলিভারি যোগে এই পত্র পাঠাইতেছি, সুতরাং আগামীকাল ইহা আপনার হস্তগত হইবে। আমি পরশু, অর্থাৎ শনিবার সকাল 10টায় আপনার আগমন প্রত্যাশা করিব। ইতি ভবদীয় শ্রী কৈলাসচন্দ্র চৌধুরী। চিঠিটা পড়া মাত্র আমি বললাম, শনিবার সকাল 10টা মানে তো আজই, আর 1 ঘন্টার মধ্যেই। ফেলুদা বলল, তোর দেখছি বেশ ইমপ্রুভ হয়েছে, তারিখগুলো বেশ খেয়াল রাখছিস। আমার মনে এর মধ্যে একটা সন্দেহ জেগে উঠল। বললাম, তোমাকেই যখন ডেকেছে, তখন কি আর সঙ্গে অন্য কেউ? ফেলুদা চিঠিটা আমার হাত থেকে নিয়ে সযত্নে ভাঁজ করে পকেটে রেখে বলল, তোর বয়সটা কম বলেই হয়তো তোকে সঙ্গে নেওয়া যেতে পারে, কারণ তোকে হয়তো মানুষ বলেই ধরবেন না ভদ্রলোক।
কাজে তোর সামনে কথাবার্তা বলতে আপত্তি করবেন না। যদি করেন যদি করেন তাহলে তুই না হয় পাশের ঘরে টরে কোথাও অপেক্ষা করিস, সেই ফাঁকে আমরা কথা সেরে নেব। আমার বুকের মধ্যে ডিপ ডিপ শুরু হয়ে গিয়েছে। ছুটিটা কি করব ভাবছিলাম। এখন মনে হচ্ছে হয়তো দারুণ ইন্টারেস্টিং ভাবেই কেটে যাবে। 10টা বাজতে 5 মিনিটে আমরা ট্রামে করে কর্নওয়ালেস স্ট্রিট আর শ্যামপুকুর স্ট্রিটের মোড়ে পৌঁছালাম। পথে একবার ট্রাম থেকে নেমে ফেলুদা দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি থেকে কৈলাস চৌধুরীর লেখা একটা শিকারের বই কিনেছিল। এটার নাম শিকারের নেশা। বাকি পথটা বইটা উল্টে পাল্টে দেখলো। ট্রাম থেকে নামার সময় সেটা কাঁধে ঝোলানো থলির মধ্যে রেখে বলল, এমন সাহসী লোকের কেন ডিটেকটিভের দরকার পড়ছে কে জানে। 51 নম্বর শ্যামপুকুর স্ট্রিট, একটা মস্ত পুরোনো আমলের ফটকওয়ালা বাড়ি, যাকে বলে অট্টালিকা। সামনের দিকে বাগান, ফোয়ারা, পাথরের মূর্তি ইত্যাদি পেরিয়ে বাড়ির দরজায় কলিং বেল টেপার 8 মিনিটের মধ্যেই ভেতর থেকে পায়ের আওয়াজ পেলাম। দরজা খুলতে দেখি একজন ভদ্রলোক, যাকে দেখে কেন জানি না মনে হলো ইনি কখনোই কৈলাসবাবু নন। কারণ বাঘ মারা মানুষের এমন গো বেচারা চেহারা হতেই পারে না। মাঝারি সাইজের মোটাসোটা ফর্সা ভদ্রলোক, বয়স 30-এর বেশি বলে মনে হয় না। চোখের চাহনিটা কেমন জানি একটা সরল ছেলে মানুষই ভাব। লক্ষ্য করলাম ভদ্রলোকের হাতে একটা ম্যাগনিফাইং গ্লাস রয়েছে। কাকে চান আপনারা? গলার আওয়াজ দেখলাম মানানসই রকমের মিহি ও নরম। ফেলুদা একটা কার্ড বার করে ভদ্রলোককে দিয়ে বলল, কৈলাসবাবুর সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। উনি চিঠি দিয়েছিলেন। ভদ্রলোক কার্ডটায় চোখ বুলিয়ে বললেন, আসুন ভেতরে। দরজা দিয়ে ঢুকে সিঁড়ি পেরিয়ে ভদ্রলোককে একটা আপিস ঘরে নিয়ে গিয়ে আমাদের অপেক্ষা করতে বললেন। আপনারা একটু বসুন, আমি মামা বাবুকে খবর দিচ্ছি। বহুদিনের পুরনো একটা কালো টেবিলের সামনে দুটো পুরনো হাতলোলা চেয়ারে আমরা বসলাম। ঘরের 3 দিকে আলমারি বোঝাই পুরনো বই। সামনে টেবিলের উপর নজর যেতে একটা জিনিস দেখলাম, 3খানা মোটা স্ট্যাম্প অ্যালবাম একটার উপর আরেকটা স্তূপ করে রাখা রয়েছে। আরেকটা অ্যালবাম খোলা অবস্থায় পড়ে আছে, যাতে সারি সারি স্ট্যাম্প যত্ন করে আটকানো রয়েছে। কয়েকটা সেলফোনের মধ্যে কিছু কয়েকটা সেলোফোনের মধ্যে কিছু আলগা স্ট্যাম্পও রয়েছে। আর তাছাড়া রয়েছে স্ট্যাম্প কালেক্টরদের অত্যন্ত দরকারি ও আমার খুব চেনা কয়েকটা জিনিস, যেমন হিঞ্জ, চিমটে, স্ট্যাম্পের ক্যাটালগ ইত্যাদি। এখন বুঝতে পারলাম ভদ্রলোকের হাতের ম্যাগনিফাইং গ্লাসটাও একই কাজে ব্যবহার হয়, আর তিনিই এসব স্ট্যাম্পের কালেক্টর। ফেলুদা ওইসবের দিকেই দেখছিল, কিন্তু ও নিয়ে আমাদের মধ্যে কিছু কথা হবার আগেই ভদ্রলোক ফিরে এসে বললেন, আপনারা বৈঠকখানায় এসে বসুন, মামা এক্ষুনি আসছেন। মাথার উপর বিরাট ঝাড় লণ্ঠনওয়ালা বৈঠকখানায় গিয়ে আমরা দুজন সাদা খোলস দিয়ে ঢাকা একটা প্রকাণ্ড সোফায় বসলাম। ঘরের চারদিকে পুরনো বড়লোকি ছাপ। একবার বাবার সঙ্গে বেলেঘাটার মল্লিকদের বাড়িতে ঠিক এইরকম আসবাব, পেন্টিং, মূর্তি আর ফুলদানির ছড়াছড়ি দেখেছিলাম। এছাড়া রয়েছে মেঝের উপর রয়্যাল বেঙ্গল টাইগারের ছাল, আর দেয়ালে 4টে হরিণ, 2টো চিতাবাঘ আর মহিষের মাথা। প্রায় 10 মিনিট বসে থাকার পর একজন মাঝ বয়সী কিন্তু বেশ জোয়ান গোছের ভদ্রলোক ঘরে ঢুকলেন। তার রং ফর্সা, নাকের তলায় সরু গোঁফ আর গায়ে সিল্কের পাঞ্জাবি পায়জামা আর ড্রেসিং গাউন। আমরা দুজনেই উঠে দাঁড়িয়ে নমস্কার করলাম। ভদ্রলোক আমাকে দেখে যেন পুরোটা একটু কপালে তুললেন। ফেলুদা বলল, আমার খুড়তুতো ভাই। ভদ্রলোক আমাকে পাশের সোফাতে বসতে বললেন। আপনারা কি দুজনে একসাথে ডিটেকটিভ গিরি করেন? ফেলুদা হেসে বলল, আজ্ঞে না, ঘটনাচক্রে আমার সবকটা কেসের সঙ্গে তো বেশ জড়িত ছিল, তো কোনো অসুবিধা করেনি কখনো। বেশ, অবনীশ, তুমি যেতে পারো। এদের জন্য একটু জলযোগের ব্যবস্থা দেখো। স্ট্যাম্প জমানো ভদ্রলোকটি দরজায় এসে দাঁড়িয়েছিলেন। তিনি তার মামার আদেশ শুনে চলে গেলেন। কৈলাস চৌধুরী ফেলুদার দিকে তাকিয়ে বললেন, কিছু মনে করবেন না, আমার চিঠিটা কি আপনি সঙ্গে এনেছেন?
ফেলুদা একটু হেসে বলল, আমি যে প্রদোষ মিত্র সেটা প্রমাণ চাইছেন তো? এই যে আপনার চিঠি। ফেলুদা পকেট থেকে কৈলাসবাবুর চিঠিটা বার করে ভদ্রলোকের হাতে দিল। উনি সেটা একবার চোখ বুলিয়ে থ্যাংক ইউ বলে ফেলুদাকে ফেরত দিয়ে দিলেন। এসব প্রিকশন নিতে হয়, বুঝতেই পারছেন। যাই হোক, শিকারী বলে আমার একটা নাম ডাক আছে, জানেন বোধহয়। ফেলুদা বলল, আজ্ঞে হ্যাঁ। ঘরের দেয়ালে জানোয়ারের মাথাগুলি দিকে আঙ্গুল দেখিয়ে ভদ্রলোক বললেন, এগুলো সব আমরাই শিকার। 17 বছর বয়সে বন্দুক চালাতে শিখি। এর আগে অবশ্যই এয়ার গান দিয়ে পাখিটাকে মেরেছি। সম্মুখ সমরে জানোয়ার কোনোদিন আমার সঙ্গে পেরে উঠবে বলে মনে হয় না। কিন্তু যে শত্রু অদৃশ্য ও অজ্ঞাত, সে আমাকে বড় ভাবিয়ে তোলে। ভদ্রলোক একটু থামলেন। আমার বুকের ভেতরটায় আবার ডিপ ডিপ শুরু হয়েছে। জানি এক্ষুনি ভদ্রলোক রহস্যের কথাটা বলবে, কিন্তু এত কায়দা করে আস্তে আস্তে আসল কথাটায় যাচ্ছেন যে তাতে যেন সাসপেন্স আরো বেড়ে যায়। কৈলাসবাবু আবার শুরু করলেন, আপনার বয়স যে এত কম তা জানা ছিল না। কত হবে বলুন তো? ফেলুদা বলল, 28। কাজেই যে কাজের ভার আপনাকে দিতে যাচ্ছি সেটা আপনার পক্ষে কতদূর সম্ভব তা জানি না। পুলিশকে আমি এ ব্যাপারে জড়াতে চাই না, কারণ এর আগে আরেকটা ব্যাপারে তাদের সাহায্য নিয়ে ঠকেছি। ওরা অনেক সময় কাজের চেয়ে অকাজটা করে বেশি। আর এটাও ঠিক, আমি যে তরুণদের অশ্রদ্ধা করি না মোটেই। কাঁচা বয়সের সঙ্গে পাকা বুদ্ধির সমাবেশটা খুব জোরালো হয় বলেই আমার বিশ্বাস। এবারে কৈলাসবাবুর থামার সুযোগ নিয়ে ফেলুদা গলা খাঁকরিয়ে বলল, ঘটনাটা কি সেটা যদি বলেন। কৈলাসবাবু এ কথার কোনো উত্তর না দিয়ে পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বার করে ফেলুদাকে দিয়ে বললেন, দেখুন তো এটা পড়ে কি বোঝেন। ফেলুদা কাগজটা খুলে ধরতে আমি পাশ থেকে ঝুঁকে পড়ে সেটা চোখ বুলিয়ে নিলাম। তাতে ইংরেজিতে যা লেখা রয়েছে তার মানে হয় এই, পাপের বোঝা বাড়িও না। যে জিনিসে তোমার অধিকার নেই সেই জিনিস তুমি আগামী সোমবার বিকেল 4টার মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দক্ষিণ গেটের 20 হাত ভেতর দিকে রাস্তার বাঁ ধারে লিলি ফুলের প্রথম সারির প্রথম গাছটার নিচে রেখে আসবে। আদেশ অমান্য করার বা পুলিশ গোয়েন্দার সাহায্য নেওয়ার ফল ভালো হবে না। তোমার অনেক শিকারের মতোই তুমি শিকারে পরিণত হবে, এ কথা জেনে রেখো। কি মনে হয়? গম্ভীর গলায় কৈলাসবাবু প্রশ্ন করলেন। ফেলুদা কিছুক্ষণ মনোযোগ দিয়ে চিঠিটা দেখে বলল, হাতের লেখা ভাড়ানো হয়েছে, কারণ একই অক্ষর 2-3 জায়গায় 2-3 রকম ভাবে লেখা হয়েছে। আর নতুন প্যাডের প্রথম কাগজে লেখা। সেটা কি করে বুঝলেন? প্যাডের কাগজে লেখা হলে তার পরের কাগজে সে লেখার কিছুটা ছাপ থেকে যায়। এ কাগজ একেবারে মসৃণ। ভেরি গুড। আর কিছু? আর কিছু এ থেকে বলা অসম্ভব। এই চিঠি ডাকে এসেছিল। হ্যাঁ, পোস্টমার্ক স্ট্রিট। 3 দিন আগে এই চিঠি পেয়েছি। আজ শনিবার 20-এ। ফেলুদা চিঠিটা ফেরত দিয়ে বলল, এবার আপনাকে আমি কয়েকটি প্রশ্ন করতে চাই, কারণ আপনার শিকারের কাহিনী ছাড়া আপনার সম্বন্ধে আমি কিছুই জানা নেই আমার। বেশ তো, করুন না। মিষ্টি মুখে পুরে খেতে খেতে করুন। চাকর রূপোর প্লেটে রসগোল্লা আর অমৃতি রেখে গেছে। ফেলুদা খাবারের কথা বলতে হয় না, সে টপ করে একটা আস্ত রসগোল্লা মুখে পুরে দিয়ে বলল, চিঠিতে যে জিনিসটার কথা লেখা হয়েছে সেটা কি জানতে পারি? কৈলাসবাবু বললেন, ব্যাপারটা কি জানেন? যাতে আমার অধিকার নেই এমন কোনো জিনিস আমার কাছে আছে বলে আমার জানা নেই। এ বাড়িতে যা কিছু আছে সবই হয় আমার নিজের কেনা, না হয় পৈতৃক সম্পত্তি। আর তার মধ্যে এমন কোনো জিনিস নেই যেটা আদায় করার জন্য কেউ আমাকে এমন চিঠি দিতে পারে। তবে একটি মাত্র জিনিস আছে যেটা বলতে পারেন মূল্যবান ও লোভনীয়। তা সেটা কি? একটা পাথর। পাথর? প্রেশাস স্টোন। আপনার কেনা? না, কেনা নয়। পৈতৃক সম্পত্তি? তাও না। পাথরটা পাই আমি মধ্যপ্রদেশে চাঁদার কাছে একটা জঙ্গলে। একটা বাঘকে ধাওয়া করে আমরা 3-4 জন একটা জঙ্গলে ঢুকেছিলাম। শেষ পর্যন্ত সেটাকে মারা হয়। কাছেই একটা বহু পুরনো ভাঙা পরিত্যক্ত মন্দিরে একটা দেব মূর্তির কপালে পাথরটা লাগানো ছিল।
ওটার অস্তিত্ব বোধহয় আমাদের আগে কেউই জানতো না। ওটা কি আপনার চোখে প্রথম পড়ে? মন্দিরটা সকলেই দেখেছিল, তবে পাথরটা প্রথম আমিই দেখি। সঙ্গে আর কে ছিল সেবার? রাইট বলে এক মার্কিন ছোকরা, কিশোরীলাল বলে এক পাঞ্জাবি, আর আমার ভাই কেদার। আপনার ভাইও স্বীকার করেন? করতো, এখন করে কিনা জানি না। বছর 4 হলো বিদেশে। বিদেশ মানে? সুইজারল্যান্ড, ঘড়ির ব্যবসার ধান্দায়। যখন পাথরটা পেলেন তখন ওটা নিয়ে আপনাদের মধ্যে কারাগারি হয়নি? না, কারণ ওটা যে কত দাম সেটা কলকাতায় এসে জহুরিকে দেখা যাওয়ার পর জানতে পারি। তারপর সে খবর আবার আর কি জেনেছে? খুব বেশি লোককে বলিনি, এমনিতে আত্মীয় স্বজন বিশেষ কেউ নেই। 2-1 জন উকিল বন্ধুকে বলেছি, কেদার জানতো, আর বোধহয় আমার ভাগ্নে অবনীশ জানে। পাথরটা কি বাড়িতেই আছে? হ্যাঁ, আমার ঘরেই আছে। এত দামি জিনিস ব্যাংকে রাখেন না যে? একবার রেখেছিলাম, যেদিন রেখেছিলাম তার পরের দিনই একটা মোটর অ্যাক্সিডেন্ট হয়। প্রায় মরতে মরতে বেঁচে যাই। তারপর থেকে ধারণা হয় ওটা কাছে না রাখলে ব্যাড লাক, তাই ব্যাংক থেকে আনিয়ে নেই। হুম। ফেলুদার খাওয়া শেষ হয়ে গিয়েছে। ওর ভ্রুকুটি দেখে বুঝলাম ও ভাবতে আরম্ভ করে দিয়েছে। জল খেয়ে রুমাল দিয়ে মুখ মুছে বলল, আপনার বাড়িতে কে কে আছে? আমি, আপনার ভাগ্নে, অবনীশ, আর 3টে পুরনো চাকর, আর আমার বাবাও আছেন, তবে তিনি একেবারে অথর্ব, জরাগ্রস্ত। একটি চাকর তার পিছনে লেগে থাকে সারাক্ষণ। অবনীশ বাবু কি করেন? বিশেষ কিছুই না, ওর নেশার ডাক টিকিট সংগ্রহ। বলছে একটা টিকিটের দোকান ফেলবে। ফেলুদা একটু ভেবে ভেবে মনে করে ফেলুদা একটু ভেবে মনে মনে কি জানি হিসাব করে বলল, আপনি কি চাইছেন আমি এই পত্র লেখকের অনুসন্ধান করি? কলেজ যেন একটু জোর করে হেসে বললেন, বুঝতেই তো পারছেন এই বয়সে এ ধরনের অশান্তি কি ভালো লাগে। আর শুধু যে চিঠি লিখেছে তা নয়, কাল রাত্রে একটা টেলিফোনও করেছিল। ইংরেজিতে ওই একই কথা বলল। গলা শুনে চিনতে পারলাম না। কি বললো জানেন? বলল, নির্দিষ্ট জায়গায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জিনিসটা রেখে না এলে আমার বাড়িতে এসে আমাকে ঘায়েল করে দিয়ে যাবে। অথচ এ পাথর হাতছাড়া করতে আমি মোটেই রাজি নই। তাছাড়া লোকটা যখন ন্যায্য দাবি নেই অথচ হুমকি দিচ্ছে, তখন বুঝতে হবে সে বদমাইশ। সুতরাং তার শাস্তি হওয়া দরকার। সেটা কি করে সম্ভব সেটাই আপনি একটু ভেবে দেখুন। উপায় তো একটাই, 22 তারিখ সন্ধ্যাবেলা ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশে ঘাপটি মেরে বসে থাকা। তাকে তো আসতেই হবে। সে নিজে নাও আসতে পারে, তাতে ক্ষতি নেই। যেই এসে লিলি গাছের পাশে ঘুরঘুর করুক না কেন, সে যদি আসল লোক নাও হয়, তাকে ধরতে পারলে আসল লোকের সন্ধান পাওয়া অসম্ভব না। কিন্তু আপনি বুঝতে পারছেন না, লোকটা ডেঞ্জারাস হতে পারে। সে যখন দেখবে লিলি গাছের তলায় পাথরটা নেই, তখন যে কি করতে পারে তা বলা যায় না। তার চেয়ে 22 তারিখের আগে, অর্থাৎ আজ আর কালের মধ্যে এই লোকটিকে যদি তা জানা সম্ভব হতো তা খুবই ভালো হতো। এই চিঠি আর ওই টেলিফোন কল দুটো থেকে কিছু বার করা যায় না?